এটা পৃথিবীর এমন একটা মরুভূমি যেখানে গত ৪০০ বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ইভেন এই মরুভূমির সাথে মঙ্গল গ্রহের হুবহু মিল পাওয়া যায়। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো নাসা যে সমস্ত রোবট মঙ্গল গ্রহ বা চাঁদে পাঠায় সেগুলোকে তারা এই মরুভূমিতেই টেস্ট করে। প্রশ্ন হলো কেন? আরও জানলে শকড হবেন, আজ যদি আপনি মরুভূমিতে কোনো প্রাণীর মৃতদেহ ফেলে রাখেন, আশ্চর্যজনকভাবে সেই মৃতদেহ বছরের পর বছর ধরে একইভাবে পড়ে থাকবে, তাতে পচন ধরবে না। ঠিক কী রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আর রিসেন্টলি আমাদের পৃথিবীতে এমন কিছু ঘটেছে যার কারণে এই মরুভূমি, যেখানে বছরের পর বছর ধরে বৃষ্টি হয় না, সেখানে হঠাৎই লক্ষ লক্ষ ফুল ফুটেছে। প্রশ্ন হলো, তাহলে কি আমাদের পৃথিবীতে কোনো অশনি সংকেত দেখা দিচ্ছে? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সাথে। গত প্রায় ৯ বছর ধরে আমরা আমাদের এই চ্যানেলে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স বিভিন্ন বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি। আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন এক মরুভূমিতে নিয়ে যাব যাকে পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গা বলা হয়। আর এই জায়গাটা এতটাই অদ্ভুত যে নাসা ভিন গ্রহে পাঠানোর সমস্ত রোবট, ইভেন মঙ্গল গ্রহে জীবনের সন্ধান পাওয়া যাবে কিনা তার টেস্টও এই মরুভূমিতেই হচ্ছে। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমাদের স্পটিফাই চ্যানেলে জয়েন হতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভারত থেকে আপনি যদি পশ্চিম দিকে এগিয়ে যান, তাহলে দক্ষিণ আমেরিকার চিলি দেশটির কাছে আপনি এই বিশাল মরুভূমিটা দেখতে পাবেন। এর নাম আতাকামা মরুভূমি। এই মরুভূমির আয়তন প্রায় ১,০৫,০০০ বর্গ কিলোমিটার। এই বিশাল আয়তনের কারণে এটি শুধুমাত্র একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। চিলি, পেরু, বলিভিয়া, এমনকি আর্জেন্টিনা পর্যন্ত মোট ৪টি দেশ জুড়ে এর বিস্তার রয়েছে। এবার মরুভূমির কথা শুনলেই আমরা ভাবি যে হয়তো সেই জায়গাটা ভীষণই গরম হবে, কিন্তু সেটা আতাকামার ক্ষেত্রে হয় না। এখানে গরমের সময় গড় তাপমাত্রা থাকে ২৭ ডিগ্রি সেলসিয়াস, মানে যে টেম্পারেচার আমার ঘরে এসি চলে সেই টেম্পারেচার। আর শীতকালে তাপমাত্রা থাকে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রশ্ন হলো, তাপমাত্রা যদি এতটাই স্বাভাবিক হয়ে থাকে, তাহলে এটা কিভাবে মরুভূমিতে পরিণত হলো? তো চলুন প্রথমে বলে দেই আপনাদেরকে এই মরুভূমি সৃষ্টির কারণ। আতাকামার পূর্ব দিকে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম বিশাল পর্বতমালা আন্দিজ, আর পশ্চিম দিকে রয়েছে চিলিয়ান কোস্ট রেঞ্জ, আর মাঝখানে আটকে আছে আতাকামা মরুভূমি। এবার ছোটবেলায় আপনারা অনেকেই বৃষ্টির ছায়া অঞ্চলের কথা শুনেছেন, যেখানে বলা হয়েছে জলীয় বাষ্প ভরা মেঘ পাহাড়ের যেদিকে এসে ধাক্কা খায় সেই দিকে প্রচুর বৃষ্টি হয়, আর পাহাড়ের অন্য পাশে পৌঁছানোর আগেই সেই মেঘ একেবারে শুকিয়ে যায়, ফলে অন্য পাশে বৃষ্টি একেবারে হয় না বললেই চলে। আতাকামার ক্ষেত্রেও কিন্তু ঠিক এটাই ঘটে। অ্যামাজন বেসিন থেকে আসা গরম আর্দ্র বাতাস প্রথমে ধাক্কা খায় আন্দিজ পর্বতমালার পূর্ব ঢালে, ফলে সেই অংশে প্রচুর বৃষ্টি হয়, আর সেখানেই তৈরি হয়েছে ঘন রেইন ফরেস্ট। কিন্তু সেই বাতাস যখন আন্দিজ পেরিয়ে পশ্চিম দিকে পৌঁছায়, তখন সেই বাতাসে জলীয়বাষ্প প্রায় থাকে না বললেই চলে। ফলে আন্দিজের পশ্চিম পাশে যেখানে আতাকামা মরুভূমি অবস্থিত, সেখানে তৈরি হয়েছে এক বিশাল বৃষ্টিচ্ছায় অঞ্চল। ঠিক যেমনটা আমাদের এই হিমালয় পর্বতমালার সাথে হয়। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মেঘ তৈরি করে, আর তারপর সেটা ভারতের দিকে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু চীনের সাইডে, বিশেষ করে তিব্বতের দিকটায় বৃষ্টি হয় না বললেই চলে। তবে আতাকামা মরুভূমির পেছনে কিন্তু আরও বেশ কিছু জিওগ্রাফিক্যাল রিজন রয়েছে। আতাকামার পশ্চিম দিকে আছে আরেকটা বাধা, এটাকে বলা হয় চিলিয়ান কোস্ট রেঞ্জ। এই পর্বতমালা প্রশান্ত মহাসাগর থেকে আসা যে সামান্য আর্দ্রতা, সেটাকেও মরুভূমির ভিতরে ঢুকতে বাধা দেয়। মানে পূর্ব দিকে আন্দিজ আর পশ্চিম দিকে চিলিয়ান কোস্ট রেঞ্জ, এই দুই জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টের কারণে আতাকামায় বৃষ্টির পরিমাণ খুবই কম। এবার আপনারা যারা জিওগ্রাফি একটু বেশি পছন্দ করেন বা একটু খোঁজ খবর রাখেন, তাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে, কারণ আপনাদের একটু আগে দেখিয়েছি এই মরুভূমির পাশেই রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। আর সাধারণত আমরা জানি যে সমুদ্রের পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলো থাকে সেখানে বৃষ্টির পরিমাণ বেশি হয়, কারণ সেখানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তাহলে আতাকামায় কেন বৃষ্টি হচ্ছে না? এর পেছনে সবথেকে বড় কারণগুলোর মধ্যে একটি হল প্রশান্ত মহাসাগরের ঠান্ডা হ্যামবোল্ট স্রোত। আমি একটু সহজ করে বলছি। সাধারণত কি হয়, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে ওঠে, সেটা মেঘ তৈরি করে, আর সেই মেঘ ঠান্ডা হওয়ার পরে বৃষ্টিপাত হয়।
কিন্তু আতাকামার পাশে থাকা প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঠান্ডা, কারণ এখান থেকেই বয়ে যায় ঠান্ডা হ্যামবোল্ট স্রোত। এই ঠান্ডা স্রোত সমুদ্রের ওপরের বাতাসকেও ঠান্ডা করে দেয়। ফলে কি হয় জানেন, সমুদ্রের ওপরে যে বাতাস থাকে তারা জল থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প নিতে পারে না, সমুদ্র থেকে এভাপোরেশন কমে যায়। ফলে নিচেই আটকে থাকে ঠান্ডা ভারী বাতাস, আর ওপরে থাকে অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের স্তর। এটাকে জিওগ্রাফির ভাষায় বলা হয় টেম্পারেচার ইনভার্সন। এর ফলে গরম এবং ঠান্ডা বাতাসে যে সাইকেল সেটা বন্ধ হয়ে যায়, মেঘ তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয় না, আর মেঘ না থাকলে বৃষ্টিও হয় না। এর পাশাপাশি আরও একটা ছোট্ট কারণ রয়েছে, প্যাসিফিক সাউথ হাই, যেটা কি করে শুষ্ক বাতাসকে নিচের দিকে চাপিয়ে রাখে। আর এই সব কিছু মিলিয়ে প্রকৃতির অদ্ভুত খেলায় আতাকামা দীর্ঘদিন ধরে বৃষ্টিহীন। যেমন ধরুন চিলির ইকুইক বা অ্যান্টোফাগাস্তার মতো শহরে বছরে গড়ে মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়। আবার অনেক সময় টানা 10 থেকে 20 বছর পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টিও হয় না। আর আপনি যত ধীরে ধীরে এই মরুভূমির ভেতরের দিকে যাবেন ততই বৃষ্টির ব্যবধান কমবে। এই মরুভূমির ভেতরে কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে গত 400 থেকে 500 বছর এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এবার যে প্রশ্নের উত্তরের জন্য আপনি এতক্ষণ ধরে বসে আছেন, যে পৃথিবীতে এত মরুভূমি থাকতে নাসা কেন এই আতাকামা মরুভূমিতে রিসার্চ করছে, এর উত্তর হলো আতাকামা শুধুমাত্র একটা মরুভূমি নয়, এটাকে আপনি বলতে পারেন পৃথিবীর বুকের উপরে থাকা মঙ্গল গ্রহের ছোট্ট একটা টুকরো। দেখুন, মঙ্গল গ্রহে যখন বিজ্ঞানীরা কোনো রোভার পাঠায় তখন তার পেছনে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ হয়, কয়েক বছরের পরিশ্রম থাকে। তাই তাদের মাথায় একটা প্রশ্ন থাকে যে মঙ্গল গ্রহে যাওয়ার পর এই রোভার সেখানে ঠিকঠাক কাজ করবে তো, তার চাকা ওই মঙ্গল গ্রহের অদ্ভুত পাথুরে জমিতে ঠিকঠাক চলতে পারবে তো, বা ড্রিল ঠিকঠাক করতে পারবে কিনা, মঙ্গল গ্রহের জীবনের সন্ধান করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এগুলো করতে পারবে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা চলে আসেন আতাকামা মরুভূমিতে, কারণ মঙ্গল গ্রহের সাথে বিজ্ঞানীরা এই মরুভূমির অনেক মিল খুঁজে পান। এবার মঙ্গল গ্রহকে আমরা সাধারণত কি বলে জানি, একটা লাল গ্রহ। এর কারণ কি? কারণ মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে। আমাদের রাজ্যে যেমন পুরুলিয়া বা বাঁকুড়ায় গেলে আপনি কিন্তু এরকম ধরনের লাল মাটি দেখতে পাবেন। আর অদ্ভুতভাবে মঙ্গল গ্রহের মতো আতাকামা মরুভূমির মাটিও লালচে বাদামি বর্ণের। আর এই মিলটা কিন্তু শুধুমাত্র রঙে নয়, আতাকামার মাটিতে প্রচুর পরিমাণে জমে আছে নাইট্রেট এবং পারক্লোরেট জাতীয় লবণ। এই লবণগুলো মাটিকে অত্যন্ত শুষ্ক এবং রাসায়নিকভাবে হার্ড করে তোলে। এই ধরনের মাটিতে সাধারণ ব্যাকটেরিয়া বা অণুজীবের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। মঙ্গল গ্রহের মাটিতেও নাসার ফোনিক্স ল্যান্ডার এবং কিউরিওসিটি রোভার ঠিক একই ধরনের লবণের সন্ধান পেয়েছে। আর শুধুমাত্র কিন্তু পারক্লোরেট নয়, আতাকামার মাটিতে হ্যালাইট অর্থাৎ রক সল্ট পাওয়া গেছে। এছাড়া আছে জিপসাম বা বিভিন্ন ধরনের সালফেট মিনারেল। আর ইন্টারেস্টিংলি মঙ্গল গ্রহের মাটিতেও ঠিক এক্স্যাক্টলি এই জিনিসগুলো পাওয়া যায়। এই সালফেট মিনারেল ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ রক সল্ট অনেক সময় প্রাচীন জলাভূমি, শুকিয়ে যাওয়া হ্রদ বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাক্টিভিটির ইঙ্গিত দেয়। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি প্রাচীনকালে কোনো একটা বড় জলাশয় থেকে থাকে তাহলে সেখানে রক সল্ট পাওয়ার সম্ভাবনা বেশি। এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারবেন যে মঙ্গল গ্রহে কোনো এক সময় জল ছিল কিনা। আবার এই শুধুমাত্র মাটিও নয়, আতাকামার পরিবেশের সাথেও কিন্তু মঙ্গল গ্রহের পরিবেশের অদ্ভুতভাবে মিল রয়েছে। আপনাদের আগেই বলেছি যে আতাকামার বায়ু অত্যন্ত শুষ্ক। এর কারণে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকে, ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রেডিয়েশন সরাসরি মাটির উপরে পড়ে। আর এই অতিবেগুনি রশ্মি কোনো অণুজীবকেই বাঁচতে দেয় না। মানে একদিকে জল নেই, আর্দ্রতা নেই, মাটিতে নাইট্রেট এবং পারক্লোরেট সালফেট জাতীয় লবণ রয়েছে, তার উপর থেকে পড়ছে প্রচণ্ড পরিমাণে ইউভি রেডিয়েশন। এই সব কিছু মিলিয়ে আতাকামায় একটা নিষ্ঠুর পরিবেশ তৈরি হয়, যেখানে অধিকাংশ অণুজীবের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়। আর ঠিক এই কারণেই নাসা এবং বিভিন্ন অ্যাস্ট্রোবায়োলজি টিম আতাকামাকে ব্যবহার করে রোভার, ড্রিলিং সিস্টেম এবং লাইফ ডিটেকশন টেকনোলজি টেস্ট করার জন্য। কারণ বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল গ্রহে যদি কোনো প্রাণ থেকে থাকে তাহলে সেটা মঙ্গল গ্রহের সারফেসে থাকবে না, তাকে হয়তো খুঁজতে হবে মাটির অনেকটা নিচে। আর সেই আন্ডারগ্রাউন্ড লাইফের সিগনেচার খোঁজার জন্যই তারা আতাকামায় আসেন রিহার্সাল করতে। আবার যদি কথাটা আমি একটুখানি ঘুরিয়ে বলি,
যে ভবিষ্যতে মানুষ যদি মঙ্গল গ্রহে বসতি তৈরি করে তার প্রথম টেস্টটা কিন্তু আতাকামাতেই হবে। এই তো গেল নাসার কাহিনী, কিন্তু আতাকামার সব থেকে ভয়ঙ্কর ঘটনা কি জানেন? আপনি যদি এই অঞ্চলে কোনো পচনশীল বস্তু, যেমন ধরুন ফলের খোসা, রান্না করা খাবার বা কোনো প্রাণীর মৃতদেহ ফেলে রাখেন, তাহলে সাধারণ জায়গার মতো এখানে দ্রুত পচন ঘটে না। কারণ যে কোনো জিনিসে পচন ঘটানোর জন্য দরকার আর্দ্রতা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মানে জীবাণুর অ্যাক্টিভিটি। কিন্তু আতাকামার অতি শুষ্ক মাটিতে জল প্রায় নেই বললেই চলে, আর্দ্রতা নেই, জীবাণুর পরিমাণও কম, ফলে ডিকম্পোজিশন প্রক্রিয়াও এখানে অনেক ধীর গতিতে চলে। আর জানলে শকড হবেন, পৃথিবীর সব থেকে পুরনো মমি এই আতাকামায় পাওয়া গেছে, যেটা মিশরের মমির থেকেও 2 বছর পুরনো, মানে প্রায় 7,000 বছরের পুরনো মমি। কিন্তু তারপরেও কি জীবন আতাকামায় থেমে আছে? তা কিন্তু নয়। এবার আসি নেক্সট একটা চ্যাপ্টারে। আপনারা শীতকালের দিন দেখবেন সকালবেলায় খুব সুন্দর কুয়াশা পড়ে, আর সেই কুয়াশা গাছের পাতায়, ঘাসের উপরে জমে যায়। কখনো ভেবে দেখেছেন যে এই কুয়াশার জল ধরেও চাষাবাদ করা সম্ভব? আতাকামায় কিন্তু এটা হয়। আতাকামা মরুভূমির যে অংশ প্রশান্ত মহাসাগরের কাছাকাছি, সেখানে উপরের বাতাস ঠান্ডা হয়ে যায়। সেখানে প্রশান্ত মহাসাগরের ঠান্ডা আর্দ্র বাতাস মরুভূমির শুকনো এবং তুলনামূলক গরম বাতাসের সঙ্গে মিশে যায়, আর বাতাসের ভেতরের অল্প জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘন কুয়াশায় পরিণত হয়। এই কুয়াশাকে বলা হয় কামানচাকা। গভীর রাত থেকে ভোর প্রশান্ত মহাসাগরের দিক থেকে এই কুয়াশা ধীরে ধীরে মরুভূমির দিকে ঢুকতে শুরু করে। অনেক সময় সকাল পর্যন্ত এই কুয়াশা উপকূলীয় পাহাড়ের ঢাল আর মরুভূমির কিছু অঞ্চলকে ঢেকে রাখে। আর এই কামানচাকাই হচ্ছে আতাকামার প্রাণের উৎস। যেখানে নিয়মিত বৃষ্টি নেই, সেখানে অনেক গাছপালা এই কুয়াশার জল থেকেই বেঁচে থাকে। কিছু কিছু ক্যাকটাসের কাঁটা ও শরীরের সূক্ষ্ম গঠন কুয়াশার জল ধরে রাখে। এই জল ছোট ছোট ফোঁটা হয়ে মাটিতে পড়ে, আর সেখান থেকেই জন্ম নেয় মরুভূমির শ্যাওলা, লাইকেন, ছোট ছোট গাছপালা। এখানেই জন্মায় ল্যারেটা নামের এক অদ্ভুত গাছ। দূর থেকে আপনি যদি দেখেন, গাছটাকে দেখে মনে হবে কোনো একটা সবুজ পাথর পড়ে রয়েছে, কিন্তু আসলে এটা একটা জীবন্ত উদ্ভিদ। এই গাছ এতটাই ধীর গতিতে বড় হয় যে এক একটা ল্যারেটা গাছের বয়স কয়েকশো বছর হতে পারে। আবার এখানেই দেখা যায় উটের মতো দেখতে এক সুন্দর প্রাণী, ভিকুনিয়া। এরা খুব কম জল নিয়ে বেঁচে থাকতে পারে। গাছ, ঘাস, ছোট গাছপালা আর কুয়াশায় ভেজা উদ্ভিদ থেকেই এরা শরীরের জলের প্রয়োজন মেটায়। আবার শুধুমাত্র গাছ বা প্রাণী নয়, এই আতাকামার মরুভূমির আশেপাশে থাকা মানুষেরাও এই কুয়াশার উপর নির্ভরশীল। আতাকামার কিছু অঞ্চলে মানুষ বড় বড় জাল বসায়, যেগুলোকে বলা হয় ফগ নেট, মানে কুয়াশা ধরার জাল। কুয়াশা সেই জালে আটকে ছোট ছোট জলের ফোঁটায় পরিণত হয়। তারপর সেই জল পাত্রে জমা করা হয়। অনেক সময় এটাই পানীয় জল, চাষের জল বা দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। আর এই কারণেই আতাকামাকে বলা হয় পৃথিবীর অন্যতম বিখ্যাত ফগ ডেজার্ট। তবে আমার কাছে আতাকামার সবথেকে পছন্দের প্রাণীটা হলো ফ্লেমিঙ্গো। ভাবুন, চারিদিকে শুকনো পাথর, নুনে ভরা মাটি, বৃষ্টিহীন আকাশ, আর সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে গোলাপি রঙের অসংখ্য পাখি। আতাকামার মরুভূমির ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ছোট ছোট নোনা জলের লেগুন বা সল্ট ফ্ল্যাট, আর এই নোনা জলাশয়গুলোকে কেন্দ্র করেই এই ফ্লেমিঙ্গো পাখিগুলো বেঁচে থাকে। তবে মজার ব্যাপার কি জানেন? এই ফ্লেমিঙ্গো পাখি যখন জন্মায় তখন কিন্তু তাদের গায়ের রং গোলাপি থাকে না। জন্মের সময় এদের পালক থাকে ধূসর বা সাদা রঙের। তাহলে প্রশ্ন ওঠে যে তাহলে এদের শরীর কিভাবে গোলাপি হয়ে যায়? আসলে এরা নোনা জলে যে শ্যাওলা, ছোট ছোট ব্রাইন শ্রিম্প এগুলো খায়, তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড নামের এক ধরনের প্রাকৃতিক রঙিন পিগমেন্ট থাকে। আর ফ্লেমিঙ্গো যখন এই খাবারগুলো খাচ্ছে, তাদের শরীরে এই পিগমেন্টগুলো জমা হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের ধূসর পালক বদলে যায় গোলাপি রঙ। এবার প্রশ্ন হচ্ছে, যে মরুভূমিতে বছরের পর বছর ধরে বৃষ্টি হয় না, সেখানে বৃষ্টি হয় কিভাবে? আসলে আতাকামায় বৃষ্টির মুহূর্ত শুরু হয় প্রশান্ত মহাসাগরের এল নিনোর প্রভাবে। যে এল নিনো নিয়ে আমরা ভারতীয়রা এত চিন্তিত যে আগামী বছরে হয়তো আমাদের এখানে চাষাবাদের পরিমাণ কমে যাবে, সেই এল নিনোই আতাকামায় বৃষ্টিপাত ঘটাবে। এই এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের গরম জল চিলির উপকূলের দিকে এগিয়ে আসে, ফলে উপকূলীয় অঞ্চলের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়,
আর জলীয়বাষ্প বাড়তেই হঠাৎ একদিন বহু বছরের নীরবতা ভেঙে আতাকামার আকাশে মেঘ জমে, শুরু হয় বৃষ্টি। কোনো কোনো অঞ্চলে একবারেই বৃষ্টিতে 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৃষ্টির জল ধীরে ধীরে মাটির গভীর পর্যন্ত পৌঁছে যায়, আর তারপর সেই জল ভিজিয়ে দেয় মাটির ভেতরে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা মৃতপ্রায় বীজগুলোকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই বীজগুলো বছরের পর বছর ধরে, কখনো কখনো কয়েক দশকের পর দশক ধরে মাটির নিচে ঘুমিয়ে থাকে। এই বীজগুলোর উপরে মোমের মতো একটা শক্ত আবরণ থাকে। এই আবরণ বীজগুলোকে তীব্র শুষ্কতা, গরম বাতাস এবং মরুভূমির কঠিন পরিবেশ থেকে রক্ষা করে। আর যখন বৃষ্টির জল সেই বীজগুলোকে ভিজিয়ে দেয়, তখন বীজগুলোর শক্ত খোলস নরম হয়ে আসে। ঘুম ভাঙে বীজেদের, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শুকনো বালির বুক চিরে বেরিয়ে আসে সবুজ চারাগাছ। আর তারপর যা ঘটে তা পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বিস্ময়। যে মরুভূমি কয়েক সপ্তাহ আগেও ছিল ধূসর, শুকনো আর প্রাণহীন, সেই মরুভূমি ঢেকে যায় বেগুনি, গোলাপি, হলুদ, সাদা অসংখ্য রঙের ফুলে। এই ঘটনাকে বলা হয় আতাকামার ডেজার্ট ব্লুম। এই সময় আতাকামার বিভিন্ন অঞ্চলে প্রায় 200-ও বেশি প্রজাতির উদ্ভিদে ফুল ফোটে। এই ফুলের টানে শুধুমাত্র পর্যটক নয়, চলে আসে নানা ধরনের পতঙ্গ, পাখি এবং ছোট ছোট প্রাণী। কয়েক সপ্তাহের জন্যই পৃথিবীর সবথেকে শুষ্ক মরুভূমির বুকেই তৈরি হয় এক জীবন্ত বাস্তুতন্ত্র। আবার এই মরুভূমির বুকেই এমন একটা জিনিস রয়েছে যেন আপনি কোনো ভিন গ্রহের সিনেমার দৃশ্য দেখছেন। আতাকামার উত্তর দিকে পাম্পা দেল তামারুগাল মালভূমির পূর্বে প্রায় 75 কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে এক বিশাল কাচের প্রান্তর। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ফিল্ডস অফ এক্সট্রা টেরেস্ট্রিয়াল গ্লাস, অর্থাৎ ভিন গ্রহের কাচের প্রান্তর। দূর থেকে দেখলে মনে হবে যেন কেউ বিশাল একটা কাচের পাত গলিয়ে মাটির উপর ছড়িয়ে দিয়েছে, আর তারপর প্রচণ্ড শক্তিতে সেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এই কাচের গায়ে এমন কিছু খনিজ পাওয়া গেছে যেগুলোর রাসায়নিক বৈশিষ্ট্য নাসার স্টারডাস্ট মিশনের মাধ্যমে 81P ওয়াইল্ড 2 ধূমকেতু থেকে সংগ্রহ করা ধূলিকণার সঙ্গে হুবহু মিলে যায়। তো প্রশ্ন হচ্ছে, এই কাঁচ তাহলে এলো কোথা থেকে? 2021 সালে বিজ্ঞানীরা এই রহস্যের একটা সম্ভাব্য সমাধান দেন। তাদের গবেষণা অনুযায়ী আজ থেকে 12,000 বছর আগে এই আতাকামা মরুভূমির কাছাকাছি এসে এক বিশাল ধূমকেতু বিস্ফোরিত হয়েছিল। এই বিস্ফোরণের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে মরুভূমির সিলিকা সমৃদ্ধ বালি মুহূর্তের মধ্যে গলে কাঁচে পরিণত হয়ে যায়। আর পরে এই বিস্ফোরণের শক ওয়েভ তৈরি করে টর্নেডোর মতো প্রবল ঝড়। সেই ঝড়ে কাঁচ শক্ত হয়ে যাওয়ার আগেই তা ভেঙে যায়। আজও সেই 12,000 বছর পুরনো কাচের টুকরো আতাকামায় ছড়িয়ে রয়েছে, আর তার গায়ে লেগে আছে সেই প্রাচীন ধূমকেতু স্মৃতি। যে মরুভূমিকে দূর থেকে দেখলে মনে হয় নির্জন, প্রাণহীন, যে বিস্তীর্ণ প্রান্তরে জীবনের অস্তিত্ব থাকা অসম্ভব বলে মনে হয়, সেখানেও জীবন নিজের পথ খুঁজে নিয়েছে। প্রকৃতি কিন্তু তাকে ফিরিয়ে দেয়নি। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন আমাদের নিজেদের জীবন নিয়ে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেই? আতাকামার আকাশ দেখে আমাদের শেখা উচিত, কখনো বাঁচার জন্য ঝড় বা প্রবল বৃষ্টির দরকার হয় না। বেঁচে থাকার জন্য শুধু এক ফোঁটা কুয়াশাই যথেষ্ট। তাই জীবন যতই শুকিয়ে যাক, নিজেকে একটু সময় দিন, প্রকৃতির উপর ভরসা রাখুন, আর কমেন্ট করে জানান কেমন লাগলো আতাকামার এই কাহিনী। এরকম ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে দিন রোমাঞ্চ মিডিয়াকে। আমাদের ফেসবুক পেজ মিঠুন অধিকারীকেও ফলো করে দিতে পারেন, সেখানেও আমরা আপলোড করি। আর আমরা রিসেন্টলি আমাদের পডকাস্ট চ্যানেল শুরু করেছি, মিঠুন বলছি পডকাস্ট শো। তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া আছে। যান, গিয়ে সেই পডকাস্টগুলো দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন। এই তো গেল আতাকামার কাহিনী, কিন্তু পৃথিবীর সবথেকে বড় মরুভূমি সাহারা, তার কাহিনী কি আপনি জানেন? জানতে হলে এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে।